আচ্ছা, আপনি তো নিঃসন্দেহে খেয়াল করেন যে বাংলাদেশের জ্বালানি খাতে তীব্র সংকট চলছে। গৃহস্থালী থেকে শিল্প কারখানা সবাই আক্রান্ত হচ্ছে। শিল্প কারখানা প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি যে অনেক শিল্প কারখানা গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে অনেক শিল্প কারখানা তার উৎপাদন সচল রাখতে পারছে না। মানে সার্বিকভাবে দেশে যে এখন যে জ্বালানি পরিস্থিতি চলছে, মানে আপনার মূল্যায়নটা আসলে পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখেন? এটা যতটা জ্বালানি বা এনার্জি সংকট হিসেবে দেখা হচ্ছে, আসলে এটা জ্বালানি বা এনার্জি সংকটের থেকেও বড় সংকট হচ্ছে জ্বালানি হাই কস্ট জ্বালানি কাঠামোগত সংকট। জ্বালানি এখন কাঠামোগতভাবে উচ্চ মূল্য হয়ে গেছে বা ব্যয়বহুল হয়ে গেছে। এই ব্যয় সংকুলনের সাধ্য বা সামর্থ্য সরকারের বা জনগণের নেই। এ কারণেই এই ক্রাইসিসটা সামনে এসছে। বাজারে জ্বালানি পাওয়া যাচ্ছে না তা তো নয়, পয়সা হলে তো জ্বালানি পাওয়া যায়, কিন্তু আমরা তো পয়সা বা ডলার জোগাড় করতে পারছি না। যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে সেই ব্যয়ে জ্বালানি সরবরাহ করলে ঘাটতি থাকছে, সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, ভর্তুকি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করতে হচ্ছে, জ্বালানি কিনে আনার জন্য যে ডলার দরকার সে ডলার সরবরাহ করা যাচ্ছে না। এই খাত উন্নয়নের জন্য অতীতে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণ প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, তার কিস্তি পরিশোধ করার সামর্থ্য নেই। এবং পাশাপাশি বকেয়া বিল জমে যাচ্ছে, প্রতি মাসে প্রায় 2,500 টাকা করে জমা হচ্ছে, সেটাও 50,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বছরে আবার যদি 40-42 হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, তাহলে এই যে ব্যয় বা কস্ট, এই এনার্জি কস্টটাই, এই পরিস্থিতিটাই মিন করছি আমি যে এনার্জি কস্ট ক্রাইসিস। জ্বালানি ক্রাইসিসটা এনার্জি কস্ট ক্রাইসিসের কারণে জ্বালানি ক্রাইসিস। এনার্জি কস্ট ক্রাইসিসটা যদি আমরা মোকাবেলা করতে পারতাম, তাহলে আমরা জ্বালানি ক্রাইসিসটার সমাধান করতে পারতাম বা সমাধান হতো, বা এই ক্রাইসিসের শিকার হতাম না। কিন্তু সেই কস্টটাকে রিফর্ম না করে টেরিফ বাড়ানো বা বিভিন্ন ধরনের যে কলাকৌশল শুরু হয়েছে, তাতে আমরা আলটিমেটলি এই ব্যয় বৃদ্ধি বা এই সংকট মোকাবেলা করতে পারবো না। এই যে ব্যয় বাড়ছে আমাদের জ্বালানি আমদানিতে, এখন উচ্চ মূল্য দিয়ে আমদানি করতে হচ্ছে। মানে আপনি সবসময় একটি কথা বলেন যে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা যেভাবে আমদানি নির্ভর করা হয়েছে, এটি তো এই সংকটের এই যে ব্যয় বাড়ার একটি কারণ নাকি? আমদানি নির্ভরতা নির্ভর তো বটেই, এবং আমি আগেই বলেছি যে ব্যয় বৃদ্ধির একটা হচ্ছে উপাদান আমদানি নির্ভর। এখানে পুরা এনার্জি সাপ্লাই চেনে যে সমস্ত জায়গাতে কস্ট ইনভলভ আছে, সেখানে ইনফ্লেটেড কস্ট, অর্থাৎ অন্যায় ও অযৌক্তিক ব্যয় বৃদ্ধি হয়েছে এবং তার সমন্বয় হয়েছে। মুনাফাও অন্যায় ও অযৌক্তিকভাবে মুনাফা বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধির মতো মুনাফাও বৃদ্ধি হয়েছে। এইগুলোই হচ্ছে মৌলিক জায়গা, এবং সেইটা আবার আমদানিকৃত পণ্য, সেটা গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, বা এলএনজি বলেন, বা তরল জ্বালানি বলেন, সেসব ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে ব্যয় বৃদ্ধি হয়েছে। সেখানে আমদানি একটা উপাদান। কিন্তু এখন আমদানি ব্যয় বাড়ার কারণে আমরা দেখছি যে সরকার, আপনি যেটা বলছিলেন যে ডলার যেহেতু আমরা যোগান দিতে পারছি না, তাহলে এই পরিস্থিতির আসলে উত্তরণটা আসলে কোথায় দেখছি আমরা? হচ্ছে প্রথমতই সরকার যে কৌশলপত্র তৈরি করেছে, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র, সেই কৌশলপত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে যে সরকার 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে আলটিমেটলি 2030 সাল নাগাদ চাহিদা পূরণ করবে, অর্থাৎ গ্রিড বিদ্যুৎ মানে ফসিল ফুয়েল থেকে উৎপাদন কমবে, এবং পাশাপাশি 10-15% এনার্জি ইফিসিয়েন্সি ইমপ্রুভ করে, এনার্জি কনজারভেশন ইমপ্রুভ করে এই গ্রিড বিদ্যুৎ সাশ্রয় করবে, অর্থাৎ চাহিদা কমাবে। তার মানে এই যে 25-30% বিদ্যুৎ যদি এইভাবে সরকার টেক ওভার করতে পারে, রিপ্লেস করতে পারে, সাবস্টিটিউট করতে পারে, তাহলে এই বিদ্যুৎ সরকার ম্যাক্সিমাম 7 টাকার বেশি ব্যয় করতে হবে না। তো তাতে করে সরকার প্রায় 5-7 টাকা সাশ্রয় করতে পারবে।
পার ইউনিট বিদ্যুৎ এখন তো 12 টাকার উপরে, তাহলে 7 টাকা থেকে 5 টাকা সে সাশ্রয় করতে পারলে 1 ইউনিট বিদ্যুৎ যদি বিদ্যুতের মানে 1 পয়সা যদি বিদ্যুতের দাম কমা বাড়া হয়, তাহলে 100, 1, 2, 3 টাকা, 100, 1, 2 কোটি টাকা, মানে 102 কোটি টাকা মতো সাশ্রয় হয়। তাহলে এবার চিন্তা করেন যে যদি টোটাল বিদ্যুতের উপরে সরকার, টোটাল বিদ্যুৎ মানে কি 25% বিদ্যুতের উপরে যদি সরকার 25% সাশ্রয় করতে পারে, তাহলে কত হাজার কোটি টাকা সাশ্রয় হয়ে যায়। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে সরকার এই মেয়াদে যদি ব্যয় বৃদ্ধি পায় এমন ধরনের উন্নয়নের থেকে যদি বিরত থাকে এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য যদি কর্মপরিকল্পনা গ্রহণ করে, তাহলে সরকারকে প্রথমেই যেটা করতে হবে যে এলএনজি আমদানির ব্যাপারে রক্ষণশীল নীতি অনুসরণ করতে হবে। যে 1000 MMCFD গ্যাস বা এলএনজি আমদানি করা হচ্ছে, এটা এই সরকারের মেয়াদে এলএনজি আমদানি আর এখান থেকে বৃদ্ধি না করা এবং কয়লা আমদানি বাড়িয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা এবং তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ফেজ আউট করা। তাহলে 5% হারে যে বিদ্যুৎ উৎপাদন, 6% হারে বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি ধরা আছে, এইবারকার মূল্যহার নির্ধারণ যখন করা হয়েছে বিদ্যুতের, তখন ধরা হয়েছে সে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। উপরন্তু সরকারের ব্যয় বৃদ্ধি করতে হবে না এবং ভর্তুকি উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে। এই জায়গাটাই হচ্ছে মূল বিষয়। আর এই রিনিউয়েবল এনার্জি থেকে 7 টাকা, ম্যাক্সিমাম 7 টাকা দরে বিদ্যুৎ আনতে হলে সরকারের যে কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যয় সরবরাহ চেনে, সেটা রিনিউয়েবল এনার্জি হোক আর অন্য এনার্জি থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় বা এনার্জির ক্ষেত্রেই হোক, তার সরবরাহ চেনের প্রত্যেকটা ব্যয়ের এগেনস্টে বিআরসি কর্তৃক স্বচ্ছ এবং যৌক্তিক বেঞ্চমার্ক নির্ধারণ করে দিতে হবে। সেই বেঞ্চমার্কের আওতায় ব্যয় বিশ্লেষণ করে টেরিফ নির্ধারণ করতে হবে। এইটাই আমরা বলতে চাচ্ছি যে কস্ট রিফর্ম ছাড়া টেরিফ পরিবর্তন করার জন্য আর সরকারের আগানো উচিত হবে। বলছিলেন যে আমাদের এলএনজি আমদানির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কিন্তু এখন যেহেতু নিজস্ব যোগান প্রতিনিয়ত কমছে, যোগানের ব্যাপারে এখনও কিছুটা সুযোগ যে নেই তা না। প্রায় 225 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ভোলা থেকে পিডিবিকে দিক করানো হচ্ছে। তো সেই বিদ্যুৎ উৎপাদন যদি এটা ত্বরান্বিত করা যায়, তাহলে সেই বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ গ্যাস ব্যবহার হবে ভোলায়, সেই পরিমাণ ইনএফিশিয়েন্ট প্ল্যান্টগুলো যদি ঢাকা বা ঢাকার আশেপাশে ফেজ আউট করে সেই গ্যাস যদি ইন্ডাস্ট্রিতে দেওয়া যায়, তাহলে ইন্ডাস্ট্রি মোটামুটিভাবে গ্যাস সংকট মোকাবেলা করতে পারবে। আর তাছাড়া ইনএফিশিয়েন্ট ইউজ যে সমস্ত জায়গাতে গ্যাস হচ্ছে, সেগুলোর ব্যাপারে সরকারকে বিকল্প চিন্তা করতে হবে। আচ্ছা, সরকার এখন যেটি বলছে যে তেল আমদানি বেসরকারি খাতে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সরকারের এমন বেসরকারি খাতকে এখন পর্যন্ত রেগুলেটরি ব্যবস্থা রাষ্ট্র করতে পারেনি। একটা শক্তিশালী সক্ষম রেগুলেটরি সিস্টেম ছাড়া বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের পক্ষে সম্ভব না। আমাদের যে সমস্ত রেগুলেটরি সিস্টেম রয়ে গেছে, যেমন ধরেন কম্পিটিশন কমিশন, যেমন ধরেন বিএআরসি, যেমন ধরেন বিএসটিআই, এরা কেউই এ খাত নিয়ন্ত্রণে সক্ষমতার পরিচয় দেয়নি, বরঞ্চ এ খাতে অসাধু ব্যবসা উত্থানে তারা সহায়ক শক্তি বা অলিগার্কের পরিচয় দিয়েছে। এই অবস্থায় সরকার তার বার্ডেন শিফট করার জন্য, অর্থাৎ এই ভর্তুকি মোকাবেলা করা, তারপরে হচ্ছে বকেয়া পরিশোধ করতে না পারা, লোনের কিস্তি পরিশোধ করতে না পারার যে সরকারের যে বিফলতা বা অক্ষমতা ব্যাপারটি স্পষ্ট হয়ে এসছে, এর দায় এড়াবার জন্য সরকার এই সেক্টরকে সক্ষম এবং এই সেক্টরকে লুণ্ঠনমুক্ত করার জন্য বা এই সেক্টরকে কস্ট ন্যায্য যৌক্তিক করার জন্য রিফর্ম না করে সরকার বেসরকারি খাতে ছেড়ে দেওয়াটা এটা ন্যায্য এবং যৌক্তিক হবে না।
সরকারের দিন শেষে কাজ হচ্ছে জনগণের মঙ্গল করা, কল্যাণ করা। সেই মঙ্গল ও কল্যাণ করার জন্য সরকারকে এ খাতে সংস্কার করা দরকার। সেই সংস্কার করা মানে বেসরকারীকরণ নয়, এবং সেই সংস্কার করা মানে যে কস্ট, যে হাই কস্ট এনার্জি সিস্টেম যেটা তৈরি হয়ে গেছে সেটাকে অক্ষত রাখা। আপনি কিছুটা বারবার ইঙ্গিত করছিলেন যে এই খাতে যে লুণ্ঠন, দুর্নীতি, অনেকগুলো উপকরণ রয়েছে যে জ্বালানি খাতে, যে আজকের এই পরিস্থিতির কারণে, যদিও এটি বিগত দিন থেকেই ইনহেরিট করেছে সরকার, মানে এই যে লুণ্ঠন দুর্নীতিটাকে কতটা আপনি দায়ী করবেন? ওই তো আমি আগেই বলেছি যে হাই কস্ট যে এনার্জি সিস্টেম স্ট্রাকচারালি ডেভেলপ করে গেছে, এবং সেই স্ট্রাকচার না ভাঙলে তো লুণ্ঠনই মূলত এই সিস্টেমের হাই কস্ট যে এনার্জি সিস্টেমের স্ট্রাকচার তৈরি হলো বা স্ট্রাকচার সাস্টেইন করছে, সেটা তো লুণ্ঠনকে প্রিভেল করছে, লুণ্ঠনকে সুরক্ষা দিচ্ছে এই হাই কস্ট মানে এনার্জি সিস্টেম। সুতরাং এনার্জির কস্ট আর হাই কস্ট এনার্জি সিস্টেম দুটো ভিন্ন জিনিস। এনার্জি কস্ট মানে পার ইউনিট এনার্জি কস্ট, কিন্তু হাই কস্ট এনার্জি সিস্টেম হচ্ছে ওভারঅল এনার্জি সিস্টেমের যে পারফরমেন্স সেটা লুণ্ঠনমুখী, সেটা লুণ্ঠনমূলক। সেই সিস্টেম লুণ্ঠনকারীদের প্রোটেক্ট করতেছে। সেই সিস্টেম এ খাতের প্রশাসনিক দায়িত্বে যারা নিয়োজিত তাদেরকে অলিগারকে পরিণত করেছে। সেই সিস্টেম অলিগারদের উত্থান ঘটাইছে। সুতরাং সেই সিস্টেমের গায়ে এখন পর্যন্ত হাত পড়ছে না। না পড়ে বেসরকারীকরণ বা এই যে আরও সব আনুষঙ্গিক যেসব বিষয়, এলএনজি আমদানি, এইসব দিকে যেটা যা হচ্ছে, তাতে হাই কস্ট এনার্জি সিস্টেমটাকে আরও বেশি মানে বলা যেতে পারে যে সাস্টেইন করানো হচ্ছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, বর্তমান সরকার 6 মাস পূর্ণ করেছে আপনি জানেন, এবং 6 মাসের 3 মাসের বেশি সময় আসলে সরকার এই জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। মোটামুটি শুরু থেকেই মোকাবেলা করছে, কারণ সেখানে সরকার উত্তরাধিকার সূত্রেই বলা যেতে পারে যে জ্বালানি বা বিদ্যুৎ সংকট মোকাবেলা করছে। প্রথমত ইরাক আমেরিকান যুদ্ধের কারণে তেল আমদানি বা তেলের ব্যবসা বা তেলের আনা নেওয়া আপনার এটাকে বাধাগ্রস্ত হয়েছে এবং দাম বেড়েছে। তো সেই সময় সরকার যেভাবে মোকাবেলা করেছে সেটা তো মানুষের তো সেখানে কোনো কথা থাকার কথা না। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন সরকারকে ফেস করতে হয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই সেক্টরের যে দুর্নীতি এবং এই যে আমি আবারও বলবো যে লুণ্ঠন, এবং এই সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা যে লুণ্ঠনের সঙ্গে সম্পৃক্ত, বিপিসি যে ইনস্টিটিউশনালি লুণ্ঠনের অধিনায়কের ভূমিকা পালন করেছে, বা অন্যদিকে বলতে হলে যে ইনস্টিটিউশনালি ইনঅ্যাবিলিটি, সেই জায়গাটাই কাজ করাটা খুব জরুরি ছিল। সিস্টেম রিফর্ম করাটা জরুরি ছিল। সেখানে সে কাজটাকে গুরুত্ব পাচ্ছে না। এটাই আমাদের জন্য খুব উদ্বেগের বিষয় যে কস্ট রিফর্ম হচ্ছে না। স্যার, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিকের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ।